তৃতীয় অধ্যায় 26 আর সংকরণ হচ্ছে 6 সংকরণ 6 26 নম্বর ক্লাস আর সংকরণের জন্য 6 আবার পাশাপাশি আমরা এই আজকে নামকরণও শুরু করব নামকরণ হবে 1 সংকরণ 6 নামকরণ 1 ঠিক আছে আজকে থেকে নামকরণ শুরু শুধু আমাদের বলতে গেলে প্রায় শেষ তৃতীয় অধ্যায় আমরা দুইটা বাড়ির কাজ দিছিলাম তার মধ্যে একটা ছিল সংকরণ নিকেল টেট্রাকার্বনিল ও নিকেল টেট্রাক্লোরোনিকেল 2+ হবে 2+ এর আকৃতি চুম্বকত্ব ধর্ম একই হবে কিনা দেখি কে কেমন লিখছ আকৃতি ও চুম্বকত্ব ধর্ম এগুলো অবশ্যই বাসায় চর্চা করতে হবে নাহলে পরীক্ষার হলে গিয়ে দেখবে যে মাঝপথে ভুলে গেছ অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে নাহলে নিশ্চিত পরীক্ষা পারবে না সরাসরি আমি বারবার বলছি পরীক্ষার হল প্র্যাকটিস করার জায়গা না কিন্তু ওখানে সরাসরি প্রয়োগ প্র্যাকটিস করবে বাসায় প্রাইভেটে প্রথমত নিকেল টেট্রাকার্বনিল এখানে বলো নিকেলের জারণ মান কত আসছে 0 আসছে এটা আমরা অবশ্য আগে করেছিলাম সমান 0 সুতরাং 1 সমান 0 তো নিকেল আমি খুব দ্রুত দেখাচ্ছি তোমাদের যে জায়গাগুলোতে ভুল হয় সেগুলো আমি একটু নক করব 3d8 প্রথমে সবাইকে একটা করে দেব তারপর যেগুলো ডাবল 4s এর দুইটা ইলেকট্রন আছে কার্বন মনোক্সাইড কিন্তু শক্তিশালী এটাকে কার্বনিল বলা হয় এগুলো নামকরণের সময় দেখবো আমরা এই যে এটা নিকেল টেট্রাকার্বনিল লিগ্যান্ড হিসেবে কিন্তু এটার নাম হচ্ছে কার্বনিল সেটা আমরা নামকরণের সময় দেখব তো এরা যেহেতু শক্তিশালী লিগ্যান্ড এটা দাগ খায় ইলেকট্রনগুলো সব ভিতর দিকে চলে আসে ওই দুইটা ইলেকট্রন 3d এর ভিতর ঢুকে যাবে কারণ 3d তে জায়গা আছে কিন্তু দুইটা এই যে দুইটা জায়গা আছে আর সেখানের ভিতর ঢুকে যাবে 4s এর দুইটা এই 4s এর ইলেকট্রনগুলো 3d তে চলে আসলো এর ফলে এই জায়গাগুলো খালি হয়ে গেল 4s আর 4p খালি হয়ে গেল সেখানের মধ্যে লিগ্যান্ডের মুক্তজোড় ইলেকট্রনগুলো প্রবেশ করবে এর ফলে স্পষ্টত এটা sp3 সংকরণ যেটা sp3 সংকরণ হবে sp3 যেহেতু এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই কারণ মুক্তজোড়গুলো কিন্তু শূন্যের বন্ধন গঠন করে ফেলছে বাইরের সেলে আর কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই যেহেতু ভিতর সেল সুতরাং যথারীতি এটার গঠন চতুস্তলকীয় হবে বন্ধন কোণ 109.5 হবে আর চৌম্বকত্ব যেহেতু সব সিঙ্গেল চৌম্বকত্ব হবে ডায়াম্যাগনেটিক সবার মিলে গেছে যে জায়গাটাতে তোমরা ভুল করছো দেখো এই জায়গাটাতে তোমরা ভুল করছো বুঝতে পারছো তো কি বলতে চাচ্ছি এই অ্যারো চিহ্ন দাওনি মনে হয় সবাই ও তাহলে তোমরা এক্সপার্ট হয়ে গেছো যাকে আর কোনো টেনশন নেই অনেকে এটা অ্যারো চিহ্নটা দিতে ভুলে যায় আমরা ওইটাকে সমযোজী বন্ধন সন্নিবেশ বন্ধনকে সমযোজী বন্ধন হিসেবে দেখাই দিই নিচে দেখা যাচ্ছে না এই জন্য এবার চতুস্থলকীয় তো সবাই জানো 4 পাশে যোগ করবে আগে তারপর 2 প্রান্ত যোগ করবে 109.5 শেষ এখন একটা কত 2 মিনিটের বেশি সময় লাগে না শেষ এটার কাজ শেষ ঠিক আছে চতুস্থলকীয় 109.5 আশা করি বুঝে গেছে কিন্তু এই জায়গায় নিকেল টেট্রাকার্বনিল না হয়ে দেখো এগুলো আমাদের আগে করা আছে এই জন্য আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম তোমরা করছো কিনা এটা মিলানোর জন্য কিন্তু এই জায়গায় যদি এই যোগটা দেয় এভাবে দেয় আমাদের প্রথম কাজ হবে এটা জারণ মান বের করা ক্লোরিন হচ্ছে -1 × 4 সমান -2 সুতরাং 1 সমান হবে +2 এখানে কিন্তু নিকেল 2+ হিসেবে থাকে এখানে নিকেল দেখছো কোনো চান্স নাই এখানে নিকেল নিরপেক্ষ পরমাণু হিসেবে থাকে কিন্তু এখানে নিকেল কিন্তু 2+ হিসেবে থাকে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখব স্বাভাবিক যে ইলেকট্রন বিন্যাসটা হয় সেটা লিখলাম এরপরে আমরা
নিকেলের যেহেতু চার্জ আছে, কিন্তু এর আগেরটাতে কিন্তু নিকেলের উপর কোনো চার্জ ছিল না, তাই 3D 4S দুইটাই রয়ে গেছিল। কিন্তু এখানে যেহেতু নিকেলের উপর চার্জ আছে সেজন্য দুইটা ইলেকট্রন চলে যাবে, নিশ্চিতভাবে 4S এর দুইটা ইলেকট্রন চলে যাবে। তো এরপর আমরা এটা এই বক্স করব 8টা ইলেকট্রন কীভাবে দিই সবাই জানি, প্রথমে 5টা তারপর ডাবল। এখানের মধ্যে যে লিগ্যান্ডটা আসে ক্লোরাইড আয়ন, এটা একটা দুর্বল লিগ্যান্ড। এটার বিকর্ষণের ফলে ইলেকট্রনগুলোর কোনো অবস্থানে পরিবর্তন হবে না, কারণ যেহেতু এটা দুর্বল লিগ্যান্ড। তাই ক্লোরিন 4টা আসার পরও দেখো 4টা ক্লোরিন কিন্তু 4টা মাইনাস নিয়ে আসবে, 4টা মাইনাস 2টা প্লাস 2টা মাইনাস। এখানের কোনো পরিবর্তন হবে না, ডিতে আগে যেরকম ছিল এখনও সেরকমই থাকবে, ডিতে কোনো পরিবর্তন নাই। যেহেতু এরা দুর্বল, এরা ভিতর দিকে ঢুকতে পারে না বা ভিতরে ওদেরকে ধাক্কা দিয়ে ঢুকাতে পারে না, সেই জন্য ওদেরকে ওই 4 জনকে চলে যেতে হবে বাইরের অরবিটালগুলোতে। তো বাইরে 4S আর 4P খালি আছে, সেখানে চলে যাবে এই ক্লোরাইডগুলো, সেখানে চলে যাবে এই ক্লোরাইডগুলো। কোথায় গেল ওরা? 4S আর 4P-তে। সেজন্য এখানেও একই সংকরণ হবে, সংকরণ কিন্তু sp3। গঠনের চতুস্থলকীয়, কারণ সর্বশেষ সেলে কোনো লোন পেয়ার নাই, যেগুলো লোন পেয়ার আছে এগুলো তো শনিবার বন্ধন গঠন করে ফেলছে। গঠনও চতুস্থলকীয়, বন্ধন কোনো সব ঠিক থাকবে, বন্ধন কোনো 109.5 সব কিছু ঠিক আছে। শুধু পার্থক্যটা হবে কোথায়? চৌম্বকত্ব ধর্ম। যেহেতু এখানে 2টা সিঙ্গেল ইলেকট্রন রয়ে গেছে, সেজন্য এটা অবশ্যই প্যারাম্যাগনেটিক লিখবে। ফেরা আগেরটা ছিল ডায়ার, সব ডাবল ছিল, এখানে 2টা সিঙ্গেল রয়ে গেছে, সেজন্য এটা প্যারাম্যাগনেটিক। তাই দুইজনের চৌম্বকত্ব ধর্ম কিন্তু একই নয়, আকৃতি একই হলেও চৌম্বকত্ব ধর্ম কিন্তু একই নয়। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবং এক্ষেত্রে চিত্রটা হবে এভাবে, নিকেল কিন্তু 2+ হবে, এখানে কিন্তু নিকেল 2+ হিসেবে থাকে। আর সবাই তো নিকেলকে দিচ্ছে, কে দিচ্ছে? ক্লোরাইড। এইভাবে লিখবে, তারপর 4-5 যোগ করে দেবে, ব্যাস এই দুইটা যোগ করে দেবে 109.5। তুমি যদি চার্জগুলো এখানে দিয়ে দাও তাহলে আর থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে চার্জ দিতে হবে না, কারণ চার্জগুলো যার চার্জ আমরা তাকে দিয়ে দিছি, সুতরাং কোনো টেনশন নেই। ঠিক আছে, হ্যাঁ। যাক, এই গেল আমাদের 2টাই চতুস্থলকীয় কাঠামো, বন্ধন কোনো একই, শুধু পার্থক্যটা চৌম্বকত্ব ধর্ম। এবার আসো ইথাইন। ইথাইনেরটা দেখি কিভাবে লিখব। ইথাইনেরটা দেখ, আমাদের এখানে পার্থক্যটা হয়েছে কার কারণে? দুর্বল লিগ্যান্ড আর সবল লিগ্যান্ড। কার্বন মনোক্সাইড বা কার্বনিল ছিল শক্তিশালী আর ক্লোরাইড ছিল কি? দুর্বল। পার্থক্যটা এই কারণে হয়েছে। চিত্রগুলো পারবে, চিত্রগুলো নিয়ে কোনো টেনশন নেই। এবার আমরা চলে যাচ্ছি ইথাইন। ইথাইনের অরবিটাল চিত্র। একটা প্রশ্ন ছিল ইথাইনের আরেক নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন বা C2H2 এর আকৃতি কী রূপ হবে? এর আকৃতি কি হবে আমরা একটু বিশ্লেষণ করব। ইথাইন এগুলো কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতেও লাগবে, একই বিষয়। প্রথমত আমরা যদি ইথাইনের গাঠনিক সংকেতটা দেখি, এই যে ইথাইন, সেখানে আমরা দেখতে পাই প্রতিটা কার্বনের 2টা সিগমা বন্ধন থাকে, তাই এটা sp। এই কার্বনও 2টা সিগমা বন্ধন, তাই এটাও কি sp। এটা কিন্তু sp সংকরিত। ইথাইনের কার্বনে sp সংকরণ হয়, sp সংকরণ হয়। কার্বনের ইলেকট্রন বিন্যাস অনেকবার লিখছি, আবারও লিখতে যাচ্ছি। স্বাভাবিকভাবে এরকম, কিন্তু উদ্দীপিত অবস্থায় যেহেতু কার্বনের সামনে সুযোগ আছে 2s থেকে একটা ইলেকট্রন 2p যেটা নিয়ে যাওয়ার সুযোগ আছে, সেজন্য এটা নিয়ে যাবে উদ্দীপিত অবস্থায়। তখন মনে করো না যে এবার এটা sp3 হবে, এটা হবে sp। এটা তো আগে নির্ধারণ হয়ে আছে sp।
তারপর দুইটা কার্বন, কিন্তু এখানে দুইটা কার্বন, সেজন্য দুইবার লিখতেছি আমি। এটাও এসপি, দুটো কার্বনে এসপি। তো এসপি সংকরিত কার্বনগুলো দেখতে কীরকম হয় আমরা জানি। এই যে কার্বন এসপি সংকরণ, এই এসপি, এই কার্বনটাও কিন্তু এসপি, দুইটা কার্বনই কিন্তু এসপি সংকরিত, দুইটা এসপি সংকরিত। এবং সে এসপি সংকরিত কার্বনগুলোতে একটা একটা ইলেকট্রন আছে। এই কার্বনে একটা ইলেকট্রন, এই কার্বনেও কিন্তু একটা একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, একটা একটা ইলেকট্রন আছে। দেখো এই কার্বনে যেমন একটা একটা এসপিগুলোতে এই এসপি, এই কার্বনেও কিন্তু এসপিগুলোতে একটা একটা ইলেকট্রন। তার মধ্যে দুইটা এসপি নিজেদের মধ্যে মুখোমুখি অতিক্রম ফলে এই কার্বন কার্বন সিগমা বন্ধনটা গঠিত হয়। এরপর আসবে হাইড্রোজেন। হাইড্রোজেন, কারণ এখানে তো কার্বনের সাথে হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের এস অরবিটাল, এই যে দেখো হাইড্রোজেনের এস অরবিটাল, এই হাইড্রোজেন এখন হচ্ছে অধিক্রমণ। হাইড্রোজেনের এস অরবিটালের সাথে কার্বনের এসপি অরবিটালে মুখোমুখি অধিক্রমণ হলে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হবে। কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হলো, এই কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হয়েছে হাইড্রোজেনের এস অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ। এবার আগে পুরোটা শেষ করি। এবার এই বাকি আছে কে? এরা, এই যে এরা কেন সংকরণ করে নাই? এরা যেহেতু সংকরণ করে নাই, এই অসংকরিত অরবিটালগুলো এভাবে অবস্থান করবে, তলের উপরে আর নিচে। তলের উপরে নিচে এভাবে অবস্থান করবে, ফি ওয়াই দুইটা। একমাত্র ফি অরবিটালই কিন্তু ফাই বন্ধন গঠন করতে পারে। যেহেতু আমরা জানি যে এখানে ফাই বন্ধন আছে, তো ফাই বন্ধনগুলো কীভাবে গঠিত হবে? এই অসংকরিত ফি অরবিটালের পার্শ্বিক অতিক্রমণের ফলে। কিন্তু আমরা যদি এগুলো সংকরণে ঢুকে ফেলতাম, তাহলে তো ওরা পার্শ্বিক অতিক্রমণ করতে পারতো না, ফাই বন্ধনও গঠন করতে পারতো না। যেহেতু ওরা ফাই বন্ধন গঠন করছে, তাই এগুলো অসংকরিত অরবিটাল। এই একটা ফাই বন্ধন গঠন হলো অসংকরিত অরবিটাল। এবার আসো ফিজেট। এবার আসবে ফিজেট। ফি ওয়াই যদি এভাবে থাকে, জেড থাকবে এভাবে, জেড থাকবে এভাবে, ফিজেট। ওই দুটাও পরস্পরের সমান্তরালে আছে। এদের মধ্যে এবার পার্শ্বিক অতিক্রমণ হবে, এদের মধ্যে এভাবে পার্শ্বিক অতিক্রমণ হবে। এর ফলে আরেকটা ফাই বন্ধন গঠিত হবে। এই গেল ইথাইনের অরবিটাল চিত্র। এটাই হচ্ছে ইথাইনের অরবিটাল চিত্র, ইথাইনের অরবিটাল চিত্র। এই একই ধরনের চিত্র তোমরা আর কোথায় দেখছো বলো তো দেখি? আগেও একবার দেখাইছি আমি এটা, কোথায় বলো? ত্রিবন্ধন আর কোথায় ছিল? নাইট্রোজেনে। নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু এটা দেখাইছিলাম, তোমরা হয়তো ভুলে গেছো। নাইট্রোজেনেও কিন্তু এরকম ত্রিবন্ধন ছিল, একটা মুখোমুখি অতিক্রমণ, দুইটা পার্শ্বিক অতিক্রমণ। তা আমি আবারও বলছি প্রথমত এই যে যৌগটা দিল, আমি তো আগে বলছি যে যৌগ থেকে সংকরণ নির্ধারণ করতে হবে আগে, তাই এটা এখান থেকে নির্ধারণ হয়ে গেছে যে এটা এসপি সংকরণ। যদি যৌগটা C2H4 হতো, তাহলে এখান থেকেই তোমাকে নির্ধারণ করতে হবে যে এটা কি সংকরণ হবে। এটা sp2, যেটা গত ক্লাসে দেখাইছি না? এটা গত ক্লাসে এটা ছিল sp2। তাহলে C2H4 হলো sp2 আর C2H2 হলো sp। তো কার্বনকে আমি সেভাবে সাজাবো sp, জাস্ট sp লিখবে দেয়, ঠিক আছে? দেখো এই যে sp, এটার এই কার্বনের দুইটা sp, এই কার্বনের দুইটা sp, এই কার্বনের দুইটা sp, এই কার্বনের দুইটা sp। তো sp-গুলো মোট 4টা, এই কার্বনের দুইটা ও কার্বনের দুইটা 4টার মধ্যে দুইটা নিজেদের মধ্যে দুইটা মুখোমুখি অতিক্রম হলে কার্বন কার্বন সিগমা বন্ধনটা গঠিত হয়। দুই কার্বনের দুইটা sp অরবিটালের মুখোমুখি অতিক্রম হলে কার্বন কার্বন সিগমা বন্ধনটা গঠিত হয়। আরও দুইটা sp বাকি আছে না? ওই দুইটা sp হাইড্রোজেনের s অরবিটালের সাথে, s অরবিটাল তো গোলক আকার, যেহেতু এই যে হাইড্রোজেন আছে দুই পাশে, হাইড্রোজেনের s অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রম হলে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত করে।
এই যে কার্বোহাইড্রেট সিগমা বন্ধন গঠন করে। এবার অব্যবহৃত থাকে ফি ওয়াই, এটার ফি ওয়াই, এটার ফিজেড, এটার ফিজেড, ওই দুইটা পার্শ্বিক অতিক্রমণ করবে, পাই বন্ধন গঠিত হবে। তাই ফাই বন্ধন গঠন করতে পারে একমাত্র কে? পি অরবিটাল। সিগমা বন্ধন কোনোদিন ফাই অরবিটাল গঠন করতে পারবে, শঙ্কর অরবিটাল কোনোদিন ফাই বন্ধন গঠন করতে পারবে না, এটা মাথায় রাখবে। শঙ্কর অরবিটালের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য, কারণ শঙ্কর অরবিটালও কোনো এভাবে থাকে না। শঙ্কর অরবিটাল একটা নির্দিষ্ট কোণে থাকবে, একটা নির্দিষ্ট ডিগ্রিতে অবস্থান করবে, এরা কোনোদিন এরকম সমান্তরালে লম্বভাবে থাকে না। তাই শঙ্কর অরবিটাল কোনোদিন ফাই বন্ধন গঠন করতে পারবে না, ওরা শুধুমাত্র সিগমা বন্ধন গঠন করবে অথবা মুক্ত জোড় হিসেবে বসে থাকবে, খালি পরে থাকবে, কিন্তু কোনোদিন ফাই বন্ধন গঠন করবে না। ফাই বন্ধন গঠন করবে একমাত্র কে? পি অরবিটাল। এস অরবিটালও কোনোদিন ফাই বন্ধন গঠন করে না, কারণ এস অরবিটালগুলো কীরকম? গোলক আকার, এই দুইটা গোলকের মধ্যে মুখোমুখি অতিক্রমণ হতে পারে, পার্শ্বিক অতিক্রমণ সম্ভব না। ওই পার্শ্বিক অতিক্রমণ হতে পারে পি অরবিটালের মধ্যে, যেহেতু ডাম্বেল আকার ওদের মধ্যে একমাত্র পার্শ্বিক অতিক্রমণ হতে পারে, তাহলে ফাই বন্ধন গঠন করতে পারে পি অরবিটাল। যাক, এই গেল আমাদের ইথাইনের অরবিটাল চিত্র। বন্ধন কোণ 180 ডিগ্রি, গঠন সরলরৈখিক। হ্যাঁ, এটার গঠন হবে সরলরৈখিক, বন্ধন কোণ হবে 180 ডিগ্রি, এটা আঁকবে অবশ্য। এটা সরলরৈখিক আর বন্ধন কোণ 180 ডিগ্রি। যাক, আমরা তাহলে অর্গানিক শেষ। এই হচ্ছে আমাদের মোটামুটি অর্গানিক। ইথিন আর ইথাইন ভালো করে দেখলাম, বাকিটা দেখতে হবে না। বেঞ্জিনেরটা তো মনে আছে, বেঞ্জিন হচ্ছে sp2 সংকরণ, তবে বেঞ্জিনের অরবিটাল চিত্রটা একটু জটিল, আর সেটা যদি প্রয়োজন হয় পরের ক্লাসে বা শেষে দেখাবো, যদিও এটা এখানে প্রয়োজন না। বেঞ্জিনের অরবিটাল চিত্রটা প্রয়োজন হবে তোমার সেকেন্ড পেপারে অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময়, এখানে বেঞ্জিনেরটা না শিখলেও চলবে। এবার আমরা দেখি নিষ্ক্রিয় গ্যাসের যৌগে সংকরণ। নিষ্ক্রিয় গ্যাস এটা কি কথা আবার? নিষ্ক্রিয় গ্যাস নাকি যৌগ গঠন করে? তাহলে তো এটার নাম নিষ্ক্রিয় হলো কি করে? এটা তো সক্রিয় গ্যাস হবে। কিন্তু নিষ্ক্রিয় গ্যাসেরও যৌগ পাওয়া গেছে, তবে সেটা খুবই লিমিটেড কিছু যৌগ। যেমন নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। লাস্টেরটা হচ্ছে রেডন, এটা রেডিও অ্যাক্টিভ এবং এটা আবিষ্কার করেছেন ইডর্ন, সেজন্য এটার নাম রেডন। রেডিও অ্যাক্টিভ হিসেবে এটার যৌগর স্টেবিলিটি নাই, এটা বাদ। এদের মধ্যে একমাত্র জেননের কিছু যৌগ পাওয়া গেছে পৃথিবীতে। এদের কিন্তু সেরকম কোনো যৌগ নাই বললে চলে, তবে ক্যাথোরোড বা অবরোধ বা বিভিন্নভাবে অন্য কোনো উপায়ে যৌগগুলো গঠন করে, কিন্তু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যে প্রকৃত যৌগ সেটা একমাত্র জেননের ক্ষেত্রে সম্ভব। কেন সম্ভব? কারণ হিলিয়াম হচ্ছে তোমার 1s2, এই ইলেকট্রন তো কোনোদিন নড়াচড়া করবে না। নিয়নও মোটামুটি কাছাকাছি অবস্থানে থাকে, এই নিয়ন আর্গন মোটামুটি নিউক্লিয়াসের কাছে থাকে, তাই এদের ইলেকট্রন বিন্যাসগুলো তেমন একটা পরিবর্তন হওয়ার সুযোগ কম। ক্রিপ্টন চেষ্টা করে কিন্তু সফল হয় না, সফল হয় একমাত্র জ্যানন কিন্তু সফল হয়। জ্যাননের কিছু যৌগ পাওয়া গেছে, তো জ্যানন তাও সবার সাথে করে না। এমনিতে এরা তো অভিজাত গ্যাস, তাই এরা অভিজাত কিছু মৌলের সাথেই সম্পর্ক করে, সেগুলো হচ্ছে কে ফ্লোরিন আর অক্সিজেন। একমাত্র ফ্লোরিন আর অক্সিজেনের সাথে এরা যৌগ গঠন করে, আর কারোর সাথে করে না। ঠিক আছে, তাও মানে অনেক সীমাবদ্ধতা নিষ্ক্রিয় গ্যাসের যৌগে, তাই বলে আমরা বলতে পারি না যে এরা সক্রিয় গ্যাস একজনের জন্য। এই জ্যাননের কিছু যৌগ পাওয়া গেছে আর কি, খুব কম পরিমাণে। যাক, তাহলে জ্যাননের কিছু যৌগ আমরা দেখলাম, সেগুলো দিয়েও অনেক সময় প্রশ্ন চলে আসে। আর এটা বুঝতে পারছো তো, জ্যানন হচ্ছে 5s2 5p6। তো জ্যাননের কোন যৌগে কি সংকরণ হয় আমরা একটু দেখি। আর সেগুলো আমাদের যে তালিকা তার মধ্যে 24 নম্বরে আছে, দেখবে জ্যানন ডাইফ্লোরাইড। হাফ ইনটু যোজ্যতা ইলেকট্রন, নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 8, একযোজী পরমাণু চিহ্ন সহ চার্জ সমান 5, sp3d। 25 নম্বর জ্যানন টেট্রাফ্লোরাইড, হাফ ইনটু 8 যোগ 4 6 হলে কি sp3d2। এটা
180 ডিগ্রি সরলরৈখিক। sp3d হলে এটা কিন্তু সরলরৈখিক, এটা সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার। তারপর 26 জ্যানন হেক্সাফ্লোরাইড 8 8 6 14 14 মানে 7 দুই ভাগ দিলে sp3d3। এটা 90 ডিগ্রি 72 ডিগ্রি, এটা পঞ্চভুজীয় পিরামিডাল, পঞ্চভুজীয় পিরামিডাল, পঞ্চভুজীয় পিরামিডাল, পঞ্চভুজীয় পিরামিডাল। ঠিক আছে, এই তিনটা। কোনটা দেখাবো? একটা দেখাবো, বাকিগুলো তোমরা করে আনবে। পঞ্চভুজীয় পিরামিডাল দেখি এটা কীভাবে হলো, একটা পারলে সব পারবে। তাহলে আমরা জ্যানন হেক্সাফ্লোরাইড নিয়ে কাজ করি। জ্যানন হেক্সাফ্লোরাইড এর কেন্দ্রীয় পরমাণুতে প্রথমত এভাবে বের করবে তোমরা, উত্তর এখান থেকেই শুরু করতে পারো। যে এখানে এই sp3d3 সংকরণ 90 ডিগ্রি 72 ডিগ্রি পঞ্চভুজীয় পিরামিড, এখান থেকে উত্তর শুরু করতে পারো। তো জ্যাননের কেন্দ্রীয় পরমাণুতে, জ্যাননের কেন্দ্রীয় পরমাণুতে sp3d3 সংকরণ হয়, sp3d3 সংকরণ হয়, sp3d3 সংকরণ হয় জ্যাননের কেন্দ্রীয় পরমাণুতে, sp3d3 সংকরণ হয়। ঠিক আছে। আচ্ছা, জ্যাননের ইলেকট্রন বিন্যাস অনেক কঠিন, সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস লেখার কোনো দরকার নেই। এটা পারমাণবিক সংখ্যা কত সেটাও আমার জানার দরকার নেই। আমরা জানি যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এদের মধ্যে হিলিয়াম হচ্ছে শুধু 1s2, বাকিরা তো সবাই কি s2p6, s2p6 1 2 3 4 5 5 মানে কি 5s2 5p6 শেষ। এটাই আমার দরকার। ও কত নাম্বার মোল, আগে কি আছে না সেগুলো আমার কোনো দরকার নেই। যোজ্যতার সালের ইলেকট্রন বিন্যাসটাই হচ্ছে প্রধান, শুধু ওইটা লিখলে চলবে, পুরোটা লিখে সময় নষ্ট করার দরকার নেই। তোমাদের এগুলোতে শুধু উচ্চতর দক্ষতায় বা সৃজনশীল পরীক্ষা আসবে তাই না, অবজেক্টিভও আসে, এবং অবজেক্টিভেই তো সবচেয়ে বেশি সমস্যা করে। কারণ সৃজনশীল আসতে তো বাদ দিতে পারবে, অবজেক্টিভ আসতে তো বাদ দিতে পারবে না। বলে দিল যে জ্যানন হেক্সাফ্লোরাইডের আকৃতি কী হবে, সংকরণ কী হবে, বন্ধন কোণ কত হবে, তোমার তো এটা জানা নাই। সুতরাং এগুলো শুধু সৃজনশীলের জন্য না, এগুলো অবজেক্টিভের জন্য। এই এমনিতে স্বাভাবিকভাবে এর মধ্যে কোনো ধরনের অযুগ্ম ইলেকট্রন নাই, কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই, কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই। তাই এখানে তো কেউ প্রবেশ করার কথা না, কিন্তু আমরা তো দেখছি যে এখানে 6টা ফ্লোরিন প্রবেশ করে। সেটা সম্ভব কারণ তার 5d খালি আছে। যদি জ্যানন একটা স্টার দাও, pz থেকে একটা ইলেকট্রন যাবে। যদি 2টা স্টার দাও তাহলে দ্বিতীয় ইলেকট্রনটা যাবে। 5py থেকে দ্বিতীয় ইলেকট্রনটা যাবে। কিন্তু এরপরও আমরা কিন্তু 4টা হয়েছে, আমার লাগবে 6টা অযুগ্ম ইলেকট্রন লাগবে। এই জন্য 3টা স্টার দিতে হবে, 3টা স্টার দিলে তুমি সেই কাঙ্ক্ষিত উৎপাদটা পেয়ে যাবে। এবার px থেকে যাবে, প্রথমে pz থেকে যাই, তারপর py থেকে যাই, তারপর px থেকে যাবে। সংকরণ হচ্ছে sp3d3, sp3d3 সংকরণ হচ্ছে sp3d3, সংকরণ sp3d3। 7টা অরবিটাল, 7টা সংকরিত অরবিটাল।
তো আমরা জানি সাতটা হলে কিভাবে লিখতে হয়, যেটা আমরা দেখছি IF7 এর ক্ষেত্রে। এই যে গত ক্লাসে দেখছি আমরা IF7 এ সাতটা হলে কিভাবে থাকে। জ্যানন থাকবে সেন্টারে, একটা উপরে একটা নিচে, মাঝখানে থাকবে 5টা। সেই 7টার মধ্যে আবার সবগুলো একরকম না, IF7 এর মতো না। IF7 এ কিন্তু আয়োডিনের সবগুলো সিঙ্গেল ছিল, কিন্তু জ্যাননের মধ্যে একটা কি রয়ে গেছে, ডাবল রয়ে গেছে। দেখো এই একটা ডাবল রয়ে গেছে, এই যে সমস্যা, এই জায়গায় একটা ডাবল, এই একটা ডাবল। বাকি সবগুলো সিঙ্গেল, বাকি সবগুলো সিঙ্গেল, ঠিক আছে, কিন্তু একটা ডাবল। কিন্তু আয়োডিনের মধ্যে কিন্তু 7টাতে 7টাই সিঙ্গেল ছিল। তাহলে পার্থক্যটা খেয়াল করো। তো এখানে এর পরের স্টেপে 7টার মধ্যে এই লোন ফেয়ারটা কিন্তু থেকে যায়, এটা লোন ফেয়ার হিসেবে থেকে যায়। এই কারো ফ্লোরিন ঢুকবে তো 6টা, জ্যানন হেক্সাফ্লোরাইড 6টা ফ্লোরিন ঢুকবে, এই 6টাতে 6টা ফ্লোরিন ঢুকবে, এটাতে তো কেউ ঢুকবে না। সুতরাং বাকি 6টা ফ্লোরিন কিভাবে থাকবে দেখো। এই পঞ্চভুজের মতো 5টা থাকবে। পঞ্চভুজ, আমরা আগে পঞ্চভুজটা আঁকি। এই পঞ্চভুজ, পঞ্চভুজ। এরপর আরো একটা আছে না, এই 6টা। 7টা থাকার কথা ছিল, কিন্তু একটাতে কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। এই তো এটাই হচ্ছে তার স্ট্রাকচার। এটা 72 ডিগ্রি, এগুলো হচ্ছে 90 ডিগ্রি পঞ্চভুজীয় পিরামিডাল। শুধু পিরামিডাল, কিন্তু ওইদিকে আরেকটা থাকলে কিন্তু বাই পিরামিডাল হতো, মানে উপরে একটা পিরামিড নিচে একটা পিরামিড। কিন্তু ওইদিকে যেহেতু কেউ নেই, শুধুমাত্র পিরামিডাল হবে, পঞ্চভুজীয় পিরামিডাল বা পঞ্চভুজীয় পিরামিডীয়। পার্থক্যটা নিচে বুঝতে পারছো IF7 এর সাথে জ্যানন হেক্সাফ্লোরাইডের। আমরা কিন্তু কিছু বাদ দিই নাই, যেটা আসবে আসুক। কেন এমন হলো? এরপর লাস্ট দুইটা আছে 27 নাম্বার, হীরক বা ডায়মন্ড। ডায়মন্ডে sp3 109.5 চতুস্থলকে। ডায়মন্ডে কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, কার্বনের সর্বশেষ সালে 4টা ইলেকট্রন কিন্তু সংকরণ করে sp3, ফলে তার কোনো ইলেকট্রন, কোনো অরবিটাল অসংকরিত থাকে না এবং সে স্বাভাবিক। এই সবগুলোই কিন্তু কার্বন, এখানে অন্য কিছু আসবে না। কার্বনের সাথে আবার হাইড্রোজেন বা অন্য কিছু আসবে না, কার্বনের সাথে শুধু কার্বনই থাকবে। এই চতুস্থলকীয়ভাবে সব কার্বন, ডায়মন্ডের মধ্যে সব কার্বন 109.5 চতুস্থলকীয়। দেখো কার্বন ভিন্ন আর কিছু নেই কিন্তু, কারণ এগুলো কার্বনের রূপভেদ, বহুরূপ। ডায়মন্ড এবং গ্রাফাইট দুইটা কার্বনের রূপভেদ, দুইটাই কার্বন। কার্বন ছাড়া আর কিছু থাকবে না, এখানে কোনো হাইড্রোজেন বা ক্লোরিন কিছু থাকবে না, শুধু কার্বন। দেখছো প্রত্যেক কর্নারে কর্নারে কার্বন। তো এখানে এরপরের লাইনে লিখবে, এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, এই জন্য হীরক বিদ্যুৎ পরিবহন করে না। এখানে কোনো ধরনের সিঙ্গেল ইলেকট্রন নেই, মুক্ত ইলেকট্রন নেই, এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তাই হীরক বিদ্যুৎ অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী। হীরক বিদ্যুৎ পরিবহন করবে না, কারণ তার সব ইলেকট্রন সংকরণে ব্যবহার হয়ে গেছে, বন্ধন গঠনে জড়িত সব ইলেকট্রন। কিন্তু গ্রাফাইট, তোমরা নিশ্চয়ই পড়ছো গ্রাফাইট। এই যে পেন্সিল ব্যাটারিতে মাঝখানে একটা গ্রাফাইট দণ্ড থাকে, কারণ গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী।
কেন? গ্রাফাইটে sp2 সংকরণ হয়। কার্বন তো আমরা একটু আগে দেখাইছি যে কার্বনের সর্বশেষ শেলে 4টা ইলেকট্রন থাকে। স্বাভাবিক অবস্থায় হয়তো এভাবে থাকে, কিন্তু কার্বনের সামনে সুযোগ আছে উদ্দীপিত অবস্থায় 2s থেকে একটা ইলেকট্রন সে সহজেই তার খালি 2 ফ্রিজেটে নিয়ে যেতে পারে, 4টা সিঙ্গেল ইলেকট্রন। কিন্তু 4টা ইলেকট্রন থাকলে কি হবে? সে sp2 সংকরণে অংশ নেয়। sp2 এর ফলে একটা বিশেষ ঘটনা ঘটে। sp2-র কারণে তার যে স্ট্রাকচারটা সেখানে একটা বড় ধরনের পরিবর্তন আসে। এই যে তার স্ট্রাকচারটা হয় এরকম, সমতলীয় ষড়ভুজ আকৃতি। এইভাবে চলতে থাকে। এভাবে চাইলে তুমি আরো বাড়াতে পারো। এখানে দেখো প্রত্যেকটা কার্বন এই যে sp2 সংকরিত। sp2 কয়টা? একটা, দুইটা, তিনটা। প্রত্যেকটা কার্বনের 3টা করে সিগমা বন্ধন আছে। প্রত্যেকটা কার্বনে কিন্তু sp2 সংকরিত। কিন্তু ওর ফ্রিজেট, এই যে দেখো, এটাই হচ্ছে সেই স্পেশাল কেস ফ্রিজেট। এটা এখানে কারোর সাথে ফাই বন্ধনও গঠন করে নাই। একটু আগে আমরা ইথাইনের ক্ষেত্রে দেখছি, ইথিনের ক্ষেত্রে দেখছি, যদি এই ধরনের কোনো অসংকরিত অরবিটাল থাকে ওরা সাধারণত পার্শ্বিক অধিক্রমণের ফলে ফাই বন্ধন গঠন করে ফেলে। কিন্তু এখানে কোনো গ্রাফাইটের মধ্যে কোনো ফাই বন্ধন নাই, তাইলে এই ইলেকট্রনটা কি থাকবে? মুক্ত। এই ইলেকট্রনটা কিন্তু মুক্ত থাকে। ও কারোর সাথে কোনো ধরনের বন্ধন গঠন করে না, কিন্তু সে সমগ্র গ্রাফাইটের মধ্যে বিচরণ করতে থাকে সে মুক্ত ইলেকট্রনটা। এই কারণে গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী। তো গ্রাফাইটে sp2 সংকরণ হয়। একটি পি অরবিটালের একটি ইলেকট্রন মুক্ত থাকে। এই মুক্ত ইলেকট্রনের কারণে গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী। এই প্রশ্নটা নিশ্চয় তোমরা আগেও শুনছ যে গ্রাফাইট এবং হীরক দুইটাই কিন্তু কার্বনের রূপভেদ, কিন্তু একটা বিদ্যুৎ পরিবাহী আর একটা বিদ্যুৎ অপরিবাহী। এই যেমন এটা ছিল গ্রাফাইট, ডায়মন্ড, এটা ছিল হীরক। হীরকের মধ্যে কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন নাই, সবগুলোই ব্যবহার হয়ে গেছে। কিন্তু গ্রাফাইটের মধ্যে একটা মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রন থাকার কারণেই সে বিদ্যুৎ সুপরিবাহী। পেন্সিলের শীষ, পেন্সিলের যে কাঠটা, ওইটা ভুলেও কখনো ইলেকট্রিকের সংস্পর্শে আনবে না, ওটা কিন্তু সাথে সাথে বিদ্যুৎ আইতে হবে, কারণ ওখানে মুক্ত ইলেকট্রন আছে। সেই গ্রাফাইট। আবার এই গ্রাফাইটের শীটগুলো কিন্তু এই যে সমতলীয় এর সরবরাকার শীট আকারে থাকে, এটার সাথে নিচে আরেকটা এভাবে আরেকটা শীটের সাথে যুক্ত থাকে। এবং একটা শীট আরেকটার উপর দিয়ে চলে যেতে পারে, তাই এটা গ্রাফাইট একটু পিচ্ছিল হয়। গ্রাফাইটগুলো কিন্তু একটার উপর একটা চলে যেতে পারে, এই শীটগুলো একটা। এই গ্রাফাইটের শীটগুলো এভাবেই থাকে। এটা আবার আরেকটার সাথে ওইদিকে লেগে থাকতে পারে, এখানে যে কোনো একটার সাথে একটা সংযোগ সাধন করে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ প্রতিটা কার্বন অপর কয়টার সাথে 1 2 3টা, সেজন্য এটা sp2 সংকরিত। sp2 সংকরিত। বেঞ্জিনেরটা একটু দেখাই, সেটাও আর কেন বাদ যাবে। বেঞ্জিনের মধ্যে কি ঘটনা ঘটে দেখি। বেঞ্জিনের অরবিটাল চিত্র, আমরা তো আসলে সবগুলো অরবিটাল চিত্র শিখে ফেলতেছি, খুব রেয়ার এগুলো অরবিটাল চিত্রগুলো তো সহজে পাওয়া যায় না। বেঞ্জিনের মধ্যে কি হয়, বেঞ্জিন, তাইলে 29 নাম্বার দিয়ে আমরা বেঞ্জিন দিই।
বেঞ্জিনেও কিন্তু sp2, কিন্তু বেঞ্জিন তো মুক্ত ইলেকট্রন নাই, বেঞ্জিন কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। বিদ্যুৎ পরিবহন করতে হলে হয় মুক্ত ইলেকট্রন থাকতে হবে, না হয় মুক্ত আয়ন থাকতে হবে। কিন্তু গ্রাফাইটও sp2, বেঞ্জিনও sp2, কিন্তু বেঞ্জিনেরগুলো বিদ্যুৎ পরিবহন করে না। গ্রাফাইট কেন বিদ্যুৎ পরিবহন করে? দেখো কেন। বেঞ্জিনেও এই যে গ্রাফাইটের মতোই আমি একসাথে লিখে ফেলি sp2 সংকরণ, sp2, তার ফিজেট একটা বা ফি অরবিটাল একটা অব্যবহৃত থাকে বেঞ্জিনে sp2। তা আমি একটু দেখাই কিভাবে বেঞ্জিনের মধ্যে sp2 হয়। এই যে এই বেঞ্জিন, এটা হচ্ছে বেঞ্জিন। মনে করো বেঞ্জিনের মধ্যে 6টা কার্বন থাকে, প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত। তুমি কিভাবে বুঝবে যে sp2? এখান থেকে বোঝা যাচ্ছে তো sp2 যে তারা প্রত্যেকটা কার্বন অপর 3টা পরমাণুর সাথে যুক্ত না, এই sp2 বলে 3টা সিগমা বন্ধন। এখানে প্রত্যেকটা কার্বনে sp2 সংকরণ। এই যে 1 2 3, 3টা। তুমি চাইলে, যেমন এটা তো সময় বেশি লাগে, সেজন্য আমরা ওটা সিগমার স্ট্রাকচারটা দেখাই না। আমরা সাধারণত এই যেমন এই যে সিগমাগুলো কীরকম, এই যে এইভাবে, এই sp2 এখানে হাইড্রোজেনের সাথে, আবার এখানে নিজেদের মধ্যে, আবার এখানে কি হাইড্রোজেনের সাথে, এভাবে দেখাতে গেলে কিন্তু অনেক সময় চলে যায়, তাই ওটা আমরা দেখাচ্ছি না। এই চিত্রটা দেখানোর দরকার নেই, কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে তোমার এটা sp2 সংকরণ, sp2। এখন আরেকটা ফিজেট তো অব্যবহৃত আছে, সেটা কোথায় যাবে? দেখো ফিজেট একটা অব্যবহৃত আছে, প্রত্যেকটা কার্বনে একটা করে ফিজেট কিন্তু অব্যবহৃত আছে, প্রত্যেক কার্বনে একটা করে ফিজেট অব্যবহৃত আছে, এবং সেটাতে একটা ইলেকট্রনও আছে প্রত্যেক কার্বনেই। কারণ তো প্রত্যেক কার্বন sp2 মানে প্রত্যেকেরই একটা করে ফিজেট অব্যবহৃত আছে। এরপরে একটা বিশেষ ঘটনা ঘটে। ঘটনাটা কি দেখো, এই যে এদের মধ্যে পার্শ্বিক অতিক্রমণ হয়। যখন এই দুই কার্বনের মধ্যে পার্শ্বিক অতিক্রমণ হবে, তখন আর এই দুই কার্বনের মধ্যে হতে পারবে না, কারণ ও তো ওইদিকে অতিক্রমণ করে ফেলছে। তখন হবে এই দুই কার্বনের মধ্যে, আর একটা হচ্ছে এভাবে তিন জোড়া কার্বনের মধ্যে পার্শ্বিক অতিক্রমণ হয়। তাই বেঞ্জিনের ক্ষেত্রে আমরা কিভাবে লিখি? এই যে এটাই সে বেঞ্জিনের স্ট্রাকচার। মনে করো এখানে একটা 5 বন্ধন, এখানে 5 বন্ধন হলে কিন্তু এখানে আর 5 বন্ধন থাকবে না, 5 বন্ধনটা চলে আসবে এখানে, এইখানে একটা পরপর, এই একটা পরপর। তাই বেঞ্জিনের 5 বন্ধনগুলো আমরা একটা পরপর লিখি, এইভাবে একটা পরপর। এই একটা পরপর কেন লিখি বুঝছো তো? এই দুইজনের মধ্যে একটা, এই দুজনের মধ্যে একটা, এই দুজনের মধ্যে একটা। কিন্তু ঘটনাটা তো এভাবেও করতে পারত, এই দুজনের মধ্যেও তো হতে পারত না, এই দুজনের মধ্যেও হতে পারত, আবার এই দুজনের মধ্যেও হতে পারত। অর্থাৎ 5 বন্ধনগুলো কিন্তু এরকমও তো হতে পারত, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। মনে করি এগুলো মুছে ফেললাম। যখন এই দুজনের মধ্যে হবে, তখন আর এই দুজনের মধ্যে বন্ধন হতে পারবে না, একটা পরপর। সেজন্য বিজ্ঞানী কেকুল প্রস্তাব করছে যে এগুলো তো আসলে নির্দিষ্ট না, এগুলো সবসময় কি করতেছে, ঘুরতেছে। উনি এই গোল মানে কি ঘুরতেছে, এগুলো কিন্তু সবসময় ঘুরতেছে। এই একবার এটার সাথে আবার পরের বার, এটার সাথে পরের বার, এটার সাথে এভাবে ঘুরতেছে। সেজন্য এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। এভাবে বেঞ্জিনের মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো কিন্তু ঘুরতেছে 5 বন্ধন। যাক, তাহলে এই ইলেকট্রনগুলো কিন্তু বন্ধনে জড়িত হয়ে পড়ছে, 5 বন্ধনটা ঘুরতে থাকে। এই জন্য এটাতে সঞ্চরণশীল ইলেকট্রন বলে থাকি আমরা এটাকে। এটা মুক্ত ইলেকট্রন না, এটা সঞ্চরণশীল ইলেকট্রন, মানে এক জায়গায় বসে না থাকে, সমগ্র অণুতে বিচরণ করে। যাক, বেঞ্জিনেরটা তবে এত চিন্তা করার দরকার নেই, বেঞ্জিনেরটা সাধারণত অর্গানিকে লাগে, এখানে না। এখানে তুমি না শিখলেও চলবে। বেঞ্জিনের অরবিটাল চিত্র নিচে লিখে রাখতে পারো, বেঞ্জিনের অরবিটাল চিত্র।
আচ্ছা, এবার আমরা একটু করে নামকরণে প্রবেশ করি। নামকরণ, অজৈব যৌগের নামকরণ। তোমার নামকরণ প্রধানত জৈব যৌগেরই শিখতে হয়, প্রায় তোমাদের 7-8 ক্লাস লাগবে। আর অজৈব যৌগের নামকরণ তো এক ক্লাসে শেষ হয়ে যায়, কারণ অজৈব যৌগের সংখ্যা 80,000 থেকেও কম, জৈব যৌগের সংখ্যা 80 লক্ষাধিক, 80 লক্ষের থেকেও বেশি। কোথায় 80,000, কোথায় 80 লক্ষ। বুঝতে পারছো তো? কেন সেটা জানতে পারবে অর্গানিক পড়ার সময়, কেন জৈব যৌগ এত বেশি, অজৈব যৌগ কিন্তু কম, এই জন্য নামকরণ এক ক্লাসে শেষ পায়। যেমন দেখো, প্রথমত সোডিয়াম সালফাইড। তোমরা একটু বাম পাশ গেছে লিখবে, কারণ ডান পাশে কিছু কথা লিখতে হবে। সোডিয়াম সালফাইড ড, কিন্তু যখন SO3 হয় তখন কি সোডিয়াম, তাও কিন্তু সালফাইড, তবে সেটা হচ্ছে কি ট্র। আর যখন Na2SO4 তখনই হয় সোডিয়াম সালফেট। সালফেট। তাহলে এখানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে মৌল হলে ড লিখতে হবে, আর যৌগমূলক হলে, মৌল আর যৌগমূলকের পার্থক্য তো বুঝতে পারো, ট লিখতে হবে। এগুলো হচ্ছে যৌগমূলক, SO3 SO4 যৌগমূলক, কিন্তু সালফার হচ্ছে মৌল। যেমন অক্সিজেনের যৌগগুলোকে আমরা অক্সাইড বলে থাকি, অক্সাইড ড। ক্লোরিনের যৌগগুলোকে ক্লোরাইড, এভাবে নাইট্রোজেনের যৌগগুলোকে নাইট্রাইট। যদি এখানে মৌল থাকে তাহলে এখানে হবে কি ড, মনে থাকবে তো? কিন্তু যৌগমূলক যদি মৌলের সাথে অন্য কোনো পরমাণু যুক্ত থাকে তখন এটা আর মৌল থাকে না, এটা হয়ে যায় যৌগমূলক, তখন তাদের নামের সাথে হবে ট। আর উচ্চতর যোজনী হলে, উচ্চতর যোজনী বা জারণমান হলে অ্যাড শব্দটা হয়। যেমন সালফেট, উচ্চতর বলতে এখানে 6, এখানে কত 4, এই জারণমান এটা উচ্চতর, উচ্চতর হলে অ্যাড। এই যে সালফেট, এটা আইট, নিম্নতর হলে আইট, আর উচ্চতর হলে অ্যাড। এরপর কিছু যৌগ আছে যেগুলোকে আমরা একসময় একভাবে লিখতাম, এখন আরেকভাবে লিখি। যেমন সেই যৌগগুলো হচ্ছে যে পুরাতন পদ্ধতি আর আধুনিক পদ্ধতি। যেমন ফেরাস ক্লোরাইড বলতাম আমরা, ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। কিন্তু এখন আমরা এটাকে বলি কি আয়রন 2 ক্লোরাইড। এই 2টা আয়রনের যোজনী প্রকাশ করে, যেটা আমি রোমান সংখ্যা দিয়ে প্রকাশ লিখছি। ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ফেরিক, ফেরিক ক্লোরাইড। আয়রন 3 ক্লোরাইড, আয়রন 3 ক্লোরাইড। এইগুলো যেহেতু ক্লোরিন এই জন্য ড। N2O, এটা তো আমরা লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড। কিন্তু আধুনিক পদ্ধতিতে আমরা বলে থাকি নাইট্রোজেন। এখানে নাইট্রোজেন দুজনই কত 1 অক্সাইড, এখানে নাইট্রোজেন দুজনই 1। NO নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন 2 অক্সাইড, 2 অক্সাইড, নাইট্রোজেন 2 অক্সাইড, নাইট্রোজেন 2 অক্সাইড। তবে পরীক্ষা বেশি আসে অক্সি অ্যাসিডের নামগুলো। দেখো অক্সি অ্যাসিডের নাম করো, অক্সি অ্যাসিডের নাম করো। কাইফো আস ইক ফারিক,
দেখো অক্সি অ্যাসিডগুলোকে, যেমন HClO, HClO2, HClO3, HClO4। এখানে ক্লোরিনের জারণ মান সবচেয়ে কম, 1, 3, 5, 7। দেখো এখানে ক্লোরিনের জারণ মান সবচেয়ে কম, এখানে সবচেয়ে বেশি। যেটা সবচেয়ে কম সেটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। আর যেটা এর থেকে একটু বেশি, ক্লোরাস অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড। আর সবচেয়ে বেশি যেটা সর্বোচ্চ 7, সেটা হচ্ছে পারক্লোরিক। হাইপো হচ্ছে সবচেয়ে কমটা, হাইপো, তারপর আস, তারপর ইক, তারপর ফারিক। নিম্নতম যোজনী হলে আমরা আস, উচ্চতম যোজনী হলে ইক, তার থেকেও বেশি হলে ফারিক, আর আজ থেকে কম হলে হাইফো। অবজেক্টিভে আসবে কিন্তু এগুলো, এখান থেকে জাস্ট একটা অবজেক্টিভ হবে, এর বেশি কিছু না। একই সিস্টেমে ক্লোরিনের জায়গায় যদি আমরা ব্রোমিন দিই, হাইফো ব্রোমাস, তারপর ব্রোমাস, ব্রোমিক, বাকিগুলো লিখে ফেলতে পারবে। তারপর যদি আয়োডিন দিই, হাইফো আয়োডাস। আমি জাস্ট একটা লিখে দিচ্ছি, বাকিগুলো তোমরা লিখে ফেলবে। আয়োডাস, এভাবে 4টা লিখে ফেলবে, বাকিগুলো তো বুঝতে পারছো কি হবে, লিখে ফেলবে এইভাবে। তারপর যদি ওদের লবণ আসে, লবণের নামগুলো কি হবে দেখো, লবণের নাম এগুলো সব এভাবে ক্লোজ করো, একটা ক্লোজ করো। এবার লবণ ক্যাসিএলও, এগুলো বাড়ির কাছ থাকবে, ক্যাসিএলও2, ক্যাসিএলও3, ক্যাসিএলও4। দেখবো দেখে এগুলো লিখে আনবে কি নাম হয়। এগুলো ব্রোমিন দিয়ে লিখবে আর কি। এবার লাস্ট দেখি এগুলোর নাম লিখে আনতে পারে কিনা। H3PO2, H3PO3, H3PO4, HPO3, H4P2O7 আর H3PO5। দেখি এগুলোর নাম বই থেকে খুঁজে লিখে নিয়ে আসবে। তারপর লাস্ট এটা আর দিবা না, H2S2O4, H2SO3, H2SO4। একটা তো সবাই পারো, মিনিমাম একটা সবাই পারবে, অনেকে দুইটাও পারবে। H2S2O8, H2SO5। দেখি এগুলো সব লিখে নিয়ে আসবে, ঠিক আছে? দেখি কে কয়টা পারো। এ হচ্ছে নামকরণ, না আরও আছে, আগামী ক্লাসে আমরা শেষ করে দেবো নামকরণ। তৃতীয় অধ্যায় এমনভাবে শেষ করবে যাতে ফাইনাল পরীক্ষায়ও আর পড়তে না হয়।